তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাঝখানে বেশ বড় একটা বিরতি দিছি, কারণ হচ্ছে আমাকে একটু কোভিড হাসপাতালে ডিউটি করতে হচ্ছে মাঝে মাঝেই। 15 দিন ডিউটি করতে হচ্ছে, আবার 15 দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে আমাকে, যার কারণে এই গ্যাপটা পড়তেছে। জানি না আমাদের এই পরিস্থিতি কতদিন থাকবে, আর আমাদের পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন আমাদের এভাবে চলতে হবে, কিছুই করার নাই। তো সেই ক্ষেত্রে আমরা সবাই যে যেখানে আছি, যার যার জায়গায় আছি, সেখানে সবাই সাবধানে থাকবো এবং নিরাপদে চলাচল করব সেইভাবেই। তো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি। যে বিষয়বস্তুটা আমরা নির্বাচন করছি সেটা হচ্ছে সারফেস অ্যানাটমি। আসলে এটা সম্পূর্ণ অ্যানাটমির একটা পার্ট, যেটা আমরা নাম থেকেই বুঝতে পারছি, সারফেস অ্যানাটমি। অর্থাৎ এখানে ফিজিওলজির ফাংশন নেই বললেই চলে, কারণ আমরা অ্যানাটমি যে বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি, সেই আলোচনার একটা অংশ হচ্ছে সারফেস অ্যানাটমি। আবার এই সারফেস অ্যানাটমি নামে আমাদের আলাদা একটা বিজ্ঞানী সংগঠিত হয়েছে। সেই হিসাবে এটা একটা অনেক বড় একটা টপিকস, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের চিকিৎসা কর্মে যতটুকুন জানতে হয় বা জানা প্রয়োজন, যেটা জানলে মোটামুটি আমরা চিকিৎসা কার্যে ভালোভাবে সফল হতে পারবো, যেটা জানলে আমরা আমাদের যে ভিজুয়াল যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো সম্বন্ধে আমরা ভালোভাবে জানতে পারবো। কোনো একজন ব্যক্তি যখন তার সমস্যা সম্পর্কে আমাকে বলছে, তখন যেন একজন ব্যক্তি নিশ্চয়ই মেডিকেল টার্ম যে শব্দগুলো আছে সেটা ব্যবহার করবে না, কিংবা আমি প্রেসক্রিপশন কিংবা আপনারা যদি কেস টেকিং বলেন, সেই কেস টেমিয়ে যেভাবে আমি লিখবো উনি তো সেভাবে নিশ্চয়ই বলবে না। আমাকে একজন ফিজিশিয়ান হিসেবে আমাকে সেই জায়গাটা ইনক্লুড করতে হবে আমার প্রেসক্রিপশনে। সেই অনুযায়ী আমরা এই রিজনগুলো, এই জন্যই আমরা এই রিজনগুলোর নামগুলো আমরা জানবো, কোন জায়গাকে কি বলা হয় এবং সেটার বিস্তৃত কতটুকুন আছে। আমরা সেই ফাঁকে জেনে নিব সেই জায়গায় অর্গানগুলো যদি ইনক্লুডেড থাকে, কি অর্গান আছে সে বিষয়টাও আমরা সেখান থেকে সংক্ষিপ্ত করে জেনে নিব, যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে। তো আমরা একটু শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেগুলো আছে সারফেস অ্যানাটমি কাকে বলে। এখানে আমি একটু আগে বলতেছিলাম যে আমরা এটাকে সুপারফিশিয়াল অ্যানাটমিও বলি, আবার ভিজুয়াল অ্যানাটমিও বলি, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কও বলি। সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো। সেই সাথে আমাদের সারফেস অ্যানাটমি যে অংশগুলো আছে, কোথায় কি নাম আছে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো। আজকে আমাদের যে বিষয়টার জন্য আমি এত বড় একটা টপিকস রেডি করছি সেটা হচ্ছে যে আমাদের পেটের যে বিভাজনটা হয়েছে, আঞ্চলিক যে নামগুলো আছে সেই নামগুলো জানবো। সেই অঞ্চলের নামগুলো জানিয়ে সেখানে কোন কোন অর্গানগুলো ইনক্লুডেড আছে সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জেনে নিব। তারপর আমরা এই সম্পর্কেও জানবো যে আমরা এই জিনিসটা কেন পড়বো। অলরেডি আমি এই বিষয়টা বলতেছিলাম যে এটা পড়ার আসলে গুরুত্বটা কি আছে, আমরা কেন এটা পড়বো, সেই বিষয়টাও আমরা আবার শেষে আরও একবার আলোচনা করব। তো আমরা শুরু করছি আমাদের সারফেস অ্যানাটমি। এখানে বাংলা এবং ইংরেজি দুইভাবেই লেখা আছে। আপনাদের কাছে যখন হ্যান্ডনোটটা যাবে, আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা পড়ে নেবেন। আমি একটু বলি বইয়ের ভাষায়, যেটা হচ্ছে সারফেস অ্যানাটমি, যা পৃষ্ঠের অ্যানাটমি বা ভিজুয়াল অ্যানাটমি নামে পরিচিত। সারফেস অ্যানাটমি হলো দেহের বাহ্যিক বৈশিষ্ট্যগুলোর অধ্যয়ন। এটি শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলি নিয়ে কাজ করে, যা দৃষ্টি বিচ্ছিন্ন হয়ে দৃষ্টি দ্বারা অধ্যয়ন করা যেতে পারে। এটি এন্ডোস্কোপিক এবং রেডিওলজিক্যাল অ্যানাটমির পাশাপাশি গ্রোস অ্যানাটমির একটি শাখা। সারফেস অ্যানাটমি একটি বর্ণনামূলক বিজ্ঞান, বিশেষত মানবদেহের শরীরবৃত্তীয় ক্ষেত্রে। এগুলো হলো মানবদেহের রূপ এবং অনুপাত এবং স্থলগুলো চিহ্ন স্থির অঙ্গনে এবং গতিতে উভয় ক্ষেত্রে গভীরভাবে কাঠামোর সাথে মিলিত হয়েছে। আমরা শব্দগুলোর সাথে একটু পরিচিত হই। সারফেস অ্যানাটমি, যা পৃষ্ঠের অ্যানাটমি, ভিজুয়াল অ্যানাটমি, যেটা আমি একটু আগে বলতেছিলাম, এই নামগুলো যে নামগুলো সাহায্যে আমরা এই জিনিসটাকে চিনব যে আমাদের শরীরের বাহ্যিক যে গঠনটা আছে সেই গঠনগুলো বাহ্যিক বৈশিষ্ট্যটা কেমন আছে এবং তাকে কি নামে আমরা অভিহিত করতেছি, সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। যেটা বলা হয়েছে এখানে এন্ডোস্কোপিক অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমির পাশাপাশি গ্রোস অ্যানাটমির একটি শাখা। আসলে আমি বলতেছিলাম যে এটা অ্যানাটমির একটা পার্ট। তো অ্যানাটমির আরেকটা পার্ট আছে, আপনারা হয়তো জানেন, রেডিওলজিক্যাল, অর্থাৎ আমাদের এক্স রে ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে। এন্ডোস্কোপিক সেটাও এক ধরনের রেডিওলজিক্যাল কাজ, যদিও রেডিওলজিটা বাইরে থেকে কাজ করে, এন্ডোস্কোপিকটা ভিতর দিয়ে কাজ করে। অর্থাৎ আমরা রেডিওলজি ডিপার্টমেন্টে দেখি বাইরে থেকে আমাদের ছবিটা তোলা হয়, আর এন্ডোস্কোপিকটা হচ্ছে শরীরের ভিতরে আমরা একটা ক্যামেরাকে প্রবেশ করি, সেইখান থেকে সে ছবি তুলে নিয়ে আসে। তো এইগুলোর জন্য আমরা এখানে আরও একটা জিনিস বলা হয়েছে যে গ্রোস অ্যানাটমির একটি শাখা। আপনারা প্রথম দিকে যারা ক্লাস করছেন, আমি এখানে প্রথম দিকে পড়াইছিলাম যে আমাদের
টিস্যু কী জিনিস, তারপরে সেল কী জিনিস, তারপর অস্টিওলজি, এই ধরনের অন্য অন্য যে ব্রাঞ্চগুলো আছে, আর্থ্রোলজি, এইগুলো যেগুলো আছে সেগুলো আমরা পড়ছিলাম, যেগুলো গ্রোস অ্যানাটমিতে পড়ানো হয়। তো আমাদের গ্রোস অ্যানাটমি এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু আছে, আমরা এমব্রায়োলজি পড়ি নেই, এবং আমরা বিভিন্ন অর্গানগুলো আলোচনা করতে যেয়ে মাঝে মাঝেই আমরা গ্রোস অ্যানাটমির বিভিন্ন কিছু আলোচনা করে থাকি। সেগুলো আমাদের সাবজেক্ট ওয়াইজ বা যে টপিক্সটা আছে টপিক্স ওয়াইজ এগুলো আমাদের চলতে থাকবে, কিন্তু আমরা আজকে একটু স্পেশালি এই সারফেসগুলো কোথায় কী অবস্থায় আছে সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। সেটাই আমাদের এই সারফেস অ্যানাটমি। তো আমরা সারফেস অ্যানাটমির যে ডেফিনেশনটা সেটা আরেকবার একটু বলার চেষ্টা করি। আমাদের শরীরের, অর্থাৎ যে জিনিসটা আমরা শরীরের বাহির থেকে দেখতে পারি, যেটাকে আমরা ভিজুয়াল অ্যানাটমি বলছি, তাহলে শরীরের বাহির থেকে যে জিনিসটাকে একজন মানব শরীরে আমরা প্রত্যক্ষ করতে পারি বা দেখতে পারি, সেই জায়গাগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই জায়গাগুলোর যে নাম আছে, সেই নামগুলো সম্বন্ধে যে শাখাটা তৈরি হয়েছে বা যে বর্ণনামূলক যে অ্যানাটমি তৈরি হয়েছে বা যে বর্ণনামূলক শরীর সম্পর্কে যে বিজ্ঞান তৈরি হয়েছে, তাকে আমরা সারফেস অ্যানাটমি বলে থাকি। তো আমরা একটু সামনের দিকে আগাই। এই সারফেস অ্যানাটমিতে আমরা শুধুমাত্র অ্যানাটমিক্যাল যে ল্যান্ডমার্কগুলো আছে আজকে শুধুমাত্র সেই জিনিসটা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়গুলো এখানেই। আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। ছবি দুটো আমি যদি আর একটু বড় করে দেখাই, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা আমাদের শরীরের সামনের দিকের অংশটাকে দেখানো হচ্ছে, আর একটা হচ্ছে শরীরের পিছন দিকের অংশটাকে দেখানো হচ্ছে। তো আমরা আলোচনার শুরুতেই একটু এখানে একটু দেখে নিই যে এটাকে, এই যে একটা ছবি, ফ্রন্টাল ছবিটা যেটা সামনের দিকে মুখ করে আছে, তো সামনের দিকে যে অংশটা আমাদের শরীরে সেটাকে আমরা বলি শরীরের ফ্রন্ট সাইজ, অর্থাৎ সামনের যে সাইডটা সেটাকে আমরা বলি ফ্রন্ট সাইজ, আর পিছনের যে সাইডটা এটাকে আমরা বলি ব্যাক সাইড। ঠিক আছে। আবার আমরা এভাবেও এটাকে দেখতে পারি, যদি আমরা এটা শরীরটাকে এভাবে ভাগ করে ফেলাই তাহলে দেখা যাচ্ছে ডাইন বাম দুই সাইডে দুটো অংশ হয়ে দাঁড়াচ্ছে। আমরা এটা জানি যে আমাদের শরীরের ডাইন পাশে একটা অংশ আছে, বাম পাশে একটা অংশ আছে। আবার তাহলে এর মাঝখানে একটা অংশ থেকে যাচ্ছে যেটা দ্বারা আমরা একটু ভাগ করতেছি। তাহলে এইভাবে আমরা সামনের সাইডটা যেমন জানলাম সেরকম পিছন সাইডটাও জানলাম। এটা রুগী বেসিসে আমাদের এই কথাগুলো আসে। একজন রুগী আপনাকে বলবে যে আমার এই সাইডে ব্যথা করে, সামনের সাইডে ব্যথা করে, তাহলে সেটাকে আমরা ফ্রন্ট সাইজ হিসেবে ধরে নিচ্ছি। আবার যদি রুগী বলে পিছন দিকে ব্যথা হচ্ছে, তাহলে আমরা ব্যাক সাইড হিসেবে ধরে নিতে পারতেছি। এরপরে আপনারা যারা হোমিওপ্যাথিতে অধ্যয়ন করতেছেন তারা খুব ভালোই জানেন আমাদের বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে, যেগুলো ডাইন দিকে ভালো কাজ করে, কোনো ঔষধ বাম দিকে ভালো কাজ করে, কোনো ঔষধ উভয় দিকেই কাজ করে, কোনো ঔষধ কোনো অন্ত্র বিশেষ বা অঙ্গ বিশেষে কাজ করে। সেই জিনিসগুলো যদি আমরা অ্যানাটমির সাথে এটাকে ম্যাচ করি, তখন আমাদের ঔষধ ডায়াগনোসিস করতে অনেক বেশি সুবিধা হবে। তো সেগুলো আপনারা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়েন সেখান থেকে আপনারা এই জিনিসটা অবশ্যই জানতে পারেন যে কোন ঔষধটা কোন কোন অঙ্গের উপরে ভালো কাজ করে। সেখানে অবশ্যই লেখা আছে স্নায়ুতন্ত্রের উপরে ভালো কাজ করে, অন্ত্রের মধ্যে ভালো কাজ করে, কিংবা বক্ষবেদিতে ভালো কাজ করে, কিংবা ফুসফুসতন্ত্রীয় বা শ্বাসতন্ত্রীয়তে ভালো কাজ করে। এই জিনিসগুলো এবং অঙ্গ প্রত্যঙ্গ বা এই ধরনের রিজনে ভালো কাজ করে, এটা ঔষধে আপনারা ম্যাটেরিয়া মেডিকা এগুলো পড়তে থাকেন। প্রত্যেকটা মেডিসিন যখন আপনারা পড়তেছেন তখন এই বিষয়গুলো সম্পর্কে অবগত হচ্ছেন। তো আমরা এখন সেই যে তন্ত্রগুলো রয়েছে সেই তন্ত্রগুলোর মধ্যে চলে যাচ্ছি। তো আমরা সামনে পিছনটা জেনে নিলাম, ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড, সেই সাথে আমরা ডাইন বামটাও জেনে নিলাম। তো আমরা একটু মাথার উপর থেকে চলে আসি, যে মাথার উপরে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ভার্টেক্স। আপনারা হয়তো অনেকেই ভার্টিগো নামে একটা শব্দের সাথে পরিচিত আছেন, হয়তো অনেকে ভার্টিগো। তো ভার্টিগো হচ্ছে মাথা ঘোরা যে রোগটা আছে সেটাকে আমরা ভার্টিগো বলে থাকি। তো সাধারণত এই যে মাথার যে উপরের অংশটা, এই অংশটাকে আমরা ভার্টেক্স বলে থাকি। এই ভার্টেক্স থেকেই আসলে ভার্টিগোর জন্ম হয়েছে, অর্থাৎ আমাদের মাথার উপরের অংশ কিংবা মাথাটা যখন ঘোরে সেটাকে আমরা ভার্টেক্স বলে থাকি। আবার দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিতে ভার্টিগো শব্দটা যেরকম ব্যবহৃত হয়েছে সেরকম বাংলা এটাকে শিরপীড়া হিসাবে অভিহিত করা হয়েছে, সেটাও মাথা ব্যথার একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। যদিও শিরপীড়া বলতে আমরা ঘাড় সহ মাথা ব্যথাটাকে বোঝানোর একটা চেষ্টা করে থাকি বিভিন্ন জায়গায়। তো
তারপরেও ভার্টেক্স আর শিরপীড়ার মধ্যে কিছু পার্থক্য আমাদের দৃষ্টিতে আছে, আপনাদের হোমিওপ্যাথিক্যাল দৃষ্টিতেও এটা থাকতে পারে, মেবি সেটা আপনারা খুঁজে নেবেন। তাহলে আমরা এই অংশটাকে ভার্টেক্স বলতেছি। এরপরে আমরা একটু সাইড বেসিস চলে যাই, মাথায় আমাদের কিছু অংশ দেখা যায়, সেইগুলো একটু সামনে দেখা যায়। আমরা এই অংশটাকে ভার্টেক্স সামনের অংশ বলছি, যেটাকে ইংরেজিতে ফ্রন্টাল বলা হচ্ছে। ঠিক এর বিপরীতে মাথার পিছনের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে বলা হয় ওসিপিটাল। ঠিক আছে, যদি আপনারা অনেকেই যারা সালফার পড়ছেন কিংবা অ্যানাকার্ডিয়াম পড়ছেন কিংবা যারা লাইকোপোডিয়াম পড়ছেন, হয়তো আপনারা জানেন যে এই ঔষধগুলো খিদা লাগলে কিংবা খিদা ছাড়া মাথার পিছন দিকে ব্যথা করে, এরকম একটা রিজন হয়তো বইতে লেখা আছে। তো এই মাথার পিছন দিকে যখন আপনি বলবেন, তখন আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে ওসিপিটাল পেইন। তো এটা ছিল আমাদের সামনে আমরা পাইছি হচ্ছে ফ্রন্টাল সাইড, মাথার সামনে, আবার পিছনে পাইলাম ওসিপিটাল সাইড। তেমনি আমাদের দুটো সাইড রয়ে গেছে এখানে, একটা হচ্ছে যেহেতু ডান সাইড বলছিলাম, আরেকটা হচ্ছে বাম সাইড। তো এটাকে মাথায় অংশটাকে আমরা একটা নামই আছে এখানে, এটাকে বলা হয় প্যারাইটাল রিজন। পেরিটাল রিজনও বলতে পারেন আপনারা, উচ্চারণগত বিভিন্ন দিক থাকতে পারে। ঠিক আছে, এই যে ডাইন পাশের যে অংশ এবং বাম পাশের যে অংশ, এটাকে বলা হয় পেরিটাল। তাহলে রাইট পেরিটাল এবং লেফট রাইটাল এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা মাথার মধ্যে চারটা রিজন পাইলাম, এটা ভার্টেক্স, লেফট অ্যান্ড রাইট প্যারাইটাল অ্যান্ড ওসিপিটাল, আর সামনের অংশটাকে আমরা ফ্রন্টাল বলতেছি। এটা ছিল আমাদের মাথার যে অংশটা, সেই অংশগুলো যেভাবে আমরা ভাগ করছি অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে, সেই জিনিসটাকে আমরা জানলাম। আমাদের এই পিছনের অংশটাকে আমরা বলতেছি ওসিপিটাল, উপরের অংশটাকে বলতেছি ভার্টেক্স, এবং ডাইন এবং বাম পাশে আমাদের রয়েছে প্যারাইটাল রিজন, এবং একেবারে সামনে যে অংশটা রয়েছে মাথার, সেটাকে আমরা বলতেছি ফ্রন্টাল। তো এইবার এটা ছিল আমাদের মাথার অংশ। আমরা যদি এবার চলে আসি আমরা যেটাকে কপাল বলে থাকি কিংবা ফেস বলে থাকি, সেটার মধ্যে যদি আমরা চলে যাই, তাহলে একটু দেখি এখানে, এটাকে পুরোটাকেই আমরা ফেস বলে থাকি। ঠিক আছে, তো এই পুরোটা ফেস বলে থাকি, কিন্তু তার মধ্যে কিছুটা নামের বিভাজন আছে, যেহেতু আমাদের এখানে বেশ কিছু বাহিরের অঙ্গ রয়ে গেছে এবং শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে, সেই জিনিসটাকে আমাদের এখানে বলতেই হবে। আমরা যেটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইয়ার, এটাকে বলা হয় এক্সটার্নাল ইয়ার। সরাসরি আমরা এভাবেই এটাকে দেখতে পারি যে এক্সটার্নাল ইয়ার। এরপরে আছে আমাদের কপালের এই যে উপরের যে অংশটা, এটাকে বলা হয় ফরহেড। আমরা নামগুলো একটু মনে রাখবো, এটাকে বলা হয় ফরহেড। আমরা যেরকম মাথার সামনের অংশটাকে বলছিলাম ফ্রন্টাল, তো এটাও আমাদের ফ্রন্টালেরই একটা অংশ, কিন্তু যেহেতু এটা আমাদের ফেসের মধ্যে চলে আসছে, তাই নামটাকে একটু ভিন্নভাবে দেখানো হয়েছে, এটাকে ফরহেড, বা আমরা বাংলায় অনেকে কপালও বলে থাকি। সেই কপালের অংশটা, তার নিচে আছে আমাদের আই, অর্থাৎ আমরা যে অঙ্কটা দিয়ে বাইরের জগৎটাকে দেখি, যেটাকে আমরা অ্যানাটমির ভাষায় যেটাকে আই বলতেছি, বা ভিজুয়াল যে অঙ্গটা সেটা বলতেছি। ভিজুয়াল অঙ্গটার এই যে উপরে যেটা আছে আমাদের আই, চোখের ভুরু বলে অনেকে, যেটাকে আমরা ইংরেজিতে আইলিড বলে থাকি। তো এটা আইলিড। তারপর আমাদের দুই পাশেই চোখ আছে, দুই পাশেই আমাদের আইলিড আছে। তারপরে আছে আমাদের নোজ, নাকের অংশটা। এরপরে আমাদের আছে মাউথ, আর এই যে মুখের নাকের দুই পাশে এবং আমাদের নিচের অংশ যেটা রয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে চিক। আপনারা হয়তো এই নামটা শুনছেন, চিকের বাংলা হচ্ছে থুতনি, এটাকে আমরা থুতনি বলে থাকি। তাহলে এই ছিল আমাদের মাথা এবং কপালের যে অঙ্গগুলো এবং তার যে নাম এবং তার অবস্থান কোনটুকুন আছে, সেটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব আমাদের মাথাটা যার সাহায্যে লাগানো থাকে, ধড় বলি কিংবা গলা, ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে থ্রোট। তো থ্রোটের আমরা এখানে সামনের দিক থেকে এটাকে আমরা থ্রোট বা গলা বলি, এটাকে পিছন দিকে কিন্তু এর নামটা একটু ভিন্ন। এই অংশটার নাম পিছনে বলা হয় এটাকে নেক, আর সামনে আমরা এটাকে গলা বলে থাকি। ইংরেজিতে এটাকে থ্রোট বলা হচ্ছে, আবার
পিছনে যে নেকের অংশটাকে পৃষ্ঠীয় অংশ এরকম একটা নামে সম্ভবত আখ্যায়িত করা হচ্ছে। তো গলার মধ্যে আমাদের এখানে সাধারণত গলনালীগুলো আছে ভিতর দিয়ে, যেহেতু আমাদের সারফেস অ্যানাটমি চলতেছে আমরা উপরের অংশগুলোকে দেখে যাব। সো আমরা এটাকে থ্রোট বলতেছি, এটা আমরা জানলাম। আর পিছন দিয়ে এটাকে নেক বলা হচ্ছে, সেটাও আমরা জেনে নিলাম। নেকের পরে আমাদের একটু যেতে হবে, আমরা অন সাইডেড চলে যাব। এরপরে আমরা এটাকে যদি আমাদের শরীরের এটাকে লেফট সাইডে ধরি, লেফট সাইড ধরি, তাহলে এটা আমাদের লেফট সাইড। তাহলে এইখান থেকে এই যে আমি একটা ফোঁটা দিছি, এইখান থেকে এই যে অংশটা, এখানে আমাদের শোল্ডার জয়েন্ট আছে, হয়তো জানেন আপনারা। এই যে যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে শোল্ডার। শোল্ডারের বাংলা হচ্ছে কাঁধ। কাঁধটা আমার ডান দিকেও আছে, বাম দিকেও আছে। এটা আমার এই যে যে পিছনের যে আমরা নেক বলছি, নেকের যে ভার্টিব্রাগুলো আছে, সেই ভার্টিব্রা থেকে আমাদের শোল্ডার জয়েন্ট পর্যন্ত বিস্তৃত যে অংশটা, এটাকে আমরা বলি শোল্ডার। শোল্ডার মানে হচ্ছে কাঁধ। আমি আবারও বলছি, শোল্ডার মানে হচ্ছে কাঁধ। সেই কাঁধটার বিস্তৃত হচ্ছে আমাদের যে সার্ভাইকেল যে ভার্টিব্রাগুলো আছে, তার C6 C5 এই যে রিজন, সেই রিজন থেকে আমাদের শোল্ডার যে জয়েন্টটা আছে, সেই জয়েন্ট পর্যন্ত বিস্তৃত যে এরিয়াটা রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে শোল্ডার। তো আমরা এরপরে এখান থেকে একটু আপার লিম্বটে চলে যাব। আমি জানি না এই বিষয়টা আগে আলোচনা হয়েছে, এই যে লিম্বগুলো বলতেছি, সেই লিম্বগুলোর সুবিধার্থে আমি আরেকবার একটু এই বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের অ্যানাটমি বিশেষজ্ঞরা শরীরকে ভালোভাবে পড়ার জন্য বা বোঝার জন্য আমাদের বিভিন্ন ভাগে ভাগ করছেন। তার মধ্যে সবথেকে পপুলার যে ভাগগুলো, সেটা হচ্ছে আমাদের যেভাবে আলোচনার সুবিধা হয়, সেই সুবিধার্থে আমাদের যে অ্যানাটমি বিশেষজ্ঞরা যে ভাগগুলো করছে, সেটা হচ্ছে আপার লিম্ব। এই আপার লিম্বটা বিস্তৃত হচ্ছে আমাদের যে ক্লাভিকল আছে, সেই ক্লাভিকল থেকে শুরু করে এখানে আমাদের একটা বোনস আছে অ্যাক্সিলা, সেই অক্সিলা বোন থেকে আমাদের হাতের আঙুল পর্যন্ত, এটাকে হচ্ছে আপার লিম্বের আওতায় নেওয়া হয়েছে। এটা এই পাশেও একই জিনিস হয়েছে। তারপরে আমাদের লোয়ার লিম্ব, আপনারা হয়তো জানেন এখানে আমাদের একটা বোন আছে যার নাম হচ্ছে হিপ বোন। সেই হিপ বোন থেকে পায়ের পাতা পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হয় লোয়ার লিম্ব। এরপরে আমাদের বুকের যে অংশটা, এটাকে বলা হয় থোরাক্স। এরপরে আমাদের পেটের যে অংশটা, সেটাকে বলা হয় অ্যাবডোমেন। এবং এরপরে আমাদের হেড, নেক, ব্রেন, এইভাবে আরেকটা ভাগ তৈরি হয়েছে। তার মানে আমরা পাইছি আপার লিম্ব, লোয়ার লিম্ব, থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড হেড, নেক, ব্রেন। এবং আরেকটা অংশ আছে, সেটাকে এই টপিকসগুলোর মধ্যে আনা হয় না, তাও আমাদের সেই অংশটা জানতে হবে। সেটা হচ্ছে স্পেশাল সেন্স। স্পেশাল সেন্সের মধ্যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলো সম্বন্ধে আলোচনা করা হয়। তার আন্ডারে আমাদের ত্বক আছে, চোখ আছে, নাক আছে, তারপর আমাদের জিহ্বা আছে, এবং আমাদের শোনার যে অঙ্গ কান আছে, এগুলোকে বলা হয় স্পেশাল সেন্স। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যানাটমি বিশেষজ্ঞরা, তারা আমাদের অ্যানাটমিকে আলোচনার সুবিধার্থে এই নামগুলো বলছে। তো আমরাও আলোচনার সুবিধার্থে, যেহেতু এই নামগুলো হয়েছে, আমরাও আমাদের আলোচনার সুবিধার্থে এই নামগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখন হচ্ছে আপার লিম্বের যে অংশটা আছে, সেই অংশটাকে নিয়ে আমরা একটু দেখি কোন জায়গাটাকে আমাদের কি নামে অভিহিত করা হচ্ছে। তো আমরা যদি এই ফিগারটাই দেখি, আমরা শুরু করছিলাম এইখান থেকে, অর্থাৎ আমাদের শোল্ডার শেষ করছিলাম, শোল্ডার জয়েন্ট এসে শেষ হয়েছে। তারপরে এই শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে আমাদের এলবো জয়েন্ট পর্যন্ত, এটাকে আমরা বলতেছি এলবো জয়েন্ট। এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় আর্ম, যার বাংলা হচ্ছে পিঠ। ঠিক আছে, এখন পিঠ বলতে আবার আমাদের পিছনের অংশ না, আর্মের বাংলা এরকম। যাই হোক, এইখান থেকে আমাদের এলবো জয়েন্ট থেকে শুরু করে আমাদের রিজ জয়েন্ট পর্যন্ত, যেখানে আমি দাগ দিছি, এটা হচ্ছে আমাদের রিজ জয়েন্ট। এই রিজ জয়েন্টের এই জায়গাটাকে বলা হয় ফোরআর্ম। ঠিক আছে, এই ফোরআর্মের পরে রিজ জয়েন্ট থেকে আমাদের এই যে পুরো অংশটা রয়ে গেছে, আমাদের এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল বেসিসে হ্যান্ড।
অর্থাৎ আমরা ছোটবেলায় আমিও নিজেও জানতাম যে আমরা হ্যান্ড বলতে আমাদের শোল্ডার জয়েন্ট থেকে হাতের পুরো আঙ্গুল পর্যন্ত যে অংশটা রয়েছে পুরোটাকেই হ্যান্ড হিসেবে জানতাম, কিন্তু অ্যানাটমির ভাষায় হ্যান্ড কিন্তু শুধুমাত্র রিজ জয়েন্ট থেকে তার পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমরা শুধুমাত্র হ্যান্ড বলতেছি। তাহলে এই জায়গাগুলো আমরা আবার একটু দেখি যে আমরা এটাকে বলতেছি শোল্ডার, শোল্ডারের পরে বলতেছি আমাদের আর্ম, আর্মের পরে বলতেছি ফোর আর্ম, ফোর আর্মের পরে আমরা এটাকে বলতেছি হ্যান্ড। তো এইখানে আমরা আরেকটু জানবো, এইখানে আমাদের এইখানে বগল নামে একটা জায়গা আছে যেটারে আমরা এক্সিলা বলে থাকি ইংরেজিতে। তো অক্সিলারি ফোল্ড, আমাদের বগলের ভিতরে যে ফোল্ডটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় অক্সিলারি ফোল্ড। এটা ছিল আমাদের আপার লিম্পের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো এটা। এরপরে আমরা চলে যাব আমাদের থোরাক্সের অংশের মধ্যে, অর্থাৎ বুকের যে অংশটা রয়েছে সেই বুকের অংশের মধ্যে আমরা চলে যাব। সেই বুকের অংশে যদি যাই তাহলে আমরা এবার চলে আসি। আচ্ছা, বুকের অংশ আলোচনা করার আগে আমি আপনাদেরকে আগে একদিন ট্রাঙ্ক সম্বন্ধে আলোচনা করছিলাম, সেই বিষয়টাও আমরা একটু আজকে জেনে নিই যে ট্রাঙ্কটা আসলে কি। বডি ট্রাঙ্ক বলা হয় এটাকে। বডি ট্রাঙ্ক বলতে আমাদের থ্রোট যে অংশটা সেই অংশ থেকে আমরা যদি উপরের অংশটাকে কেটে ফেলাই আর এই পাশে আমাদের লোয়ার লিম্পের আমরা যদি হিপ বোনের মাঝামাঝি এরকম একটা অংশকে ছেদ করে লক করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের বডি ট্রাঙ্ক। এটা অ্যানাটমির ভাষায় বলা হয়। সেই বডি ট্রাঙ্কটাকে ভাগ করছে হচ্ছে আমাদের ডায়াফ্রাম নামে একটা মাসেল আছে এই জায়গায়। সেই ডায়াফ্রাম মাসেলটা হচ্ছে আমাদের এই ট্রাঙ্কটাকে দুই ভাগে বিভক্ত করছে। দুই ভাগে বিভক্ত করার কারণে এটা দুই সাইডে দুটো নাম হয়েছে। উপরের অংশটাকে আমরা বলি থোরাক্স আর নিচের অংশটাকে আমরা বলি অ্যাবডোমেন। এটা হচ্ছে আমাদের বডি ট্রাঙ্ক। তাহলে বডি ট্রাঙ্কটা হচ্ছে উপরের অংশ আমাদের থোরাক্স, নিচের অংশ হচ্ছে অ্যাবডোমেন। এই দুটো অংশকে মানে এই অঙ্গটাকে ভাগ করছে দুই ভাগে। সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম নামে যে মাসেলটা আছে সেই মাসেলটা দুটো মানে এই দুটো অংশকে বিভক্ত করছে। যদি আমরা কখনো থোরাক্স কিংবা অ্যাবডোমেন এই নামে কখনো যদি প্রশ্ন এসে যায় তো আপনারা এভাবেই উত্তর দিতে পারেন যে আমাদের বডি ট্রাঙ্কটাকে ভাগ করছে হচ্ছে ডায়াফ্রাম মাসেল। সেই ডায়াফ্রাম মাসেলের উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে থোরাক্স আর নিচের অংশটাকে আমরা বলি অ্যাবডোমেন। যেগুলো আমাদের বুকের মধ্যে আমাদের প্রধান দুটো অর্গান রয়েছে, দুই পাশে দুটো ফুসফুস রয়েছে, মাঝখানে আমাদের হার্ট রয়েছে। এই তিনটা অঙ্গই আমাদের যে ডায়াফ্রাম নামে যে মাসেলটা রয়েছে সেই মাসেলের উপরে এটা মোটামুটি তার বেসমেন্ট অথবা তার যে শেডটা সেটা এর উপরে পাতিত হয়ে আছে। আর এরপরে আমাদের অ্যাবডোমেনেও বেশ কিছু অর্গান রয়েছে, যেমন আমাদের সব থেকে বড় অর্গান এবং শরীরের একটা গ্ল্যান্ডও বলা হয়ে থাকে আমাদের লিভারকে। আমাদের স্টোমাক আছে, স্প্লিন আছে, তারপর আমাদের কিডনি আছে, কিডনির পরে আমাদের ইউরিনারি ব্লাডার রয়ে গেছে এবং আমাদের এর মাঝখানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং আমাদের পাউপথ রয়েছে আমাদের পেটের মধ্যে, যেগুলো আমরা অলরেডি এলিমেন্টারি সিস্টেমে আমরা আলোচনা করতেছি। সেই আলোচনার মাধ্যমে সেখানে আমরা মাঝে মাঝে যে সেই জায়গাগুলো আমরা জেনে নেব। আপাতত যেহেতু আমরা সারফেস অ্যানাটমি পড়তেছি তাহলে সারফেস অ্যানাটমিতে যে অংশগুলো আছে সেটা আমরা জানবো। আচ্ছা, এরপরে যেহেতু আমরা এখন থোরাক্সের অংশে আলোচনা করতেছি তাহলে থোরাক্সে এইটা হচ্ছে আমাদের ক্লাভিকল নামে আমাদের একটা হাড় আছে। সেই ক্লাভিকল এটা ছেলেদের কলার বোন বলা হয় এবং মহিলাদের বিউটি বোন বলা হয় এটাকে। তো এটাকে ক্লাভিকুলার রিজনও বলা যেতে পারে। আচ্ছা, এরপরে এইখান দিয়ে আমাদের একটা হাড় নেমে গেছে, আপনারা জানেন স্টারনাম নামে একটা হাড় এখান দিয়ে নেমে গেছে। সেই স্টারনামটা এখান দিয়ে নেমে যাওয়ার কারণে এটাকে স্টারনাম রিজনও বলা হয়ে থাকে। এর নিচে আমাদের মিডিয়াস্টারনাম আছে, অনেক সময় এটাকে মিডিয়াস্টারনাম রিজনও বলা হয়ে থাকে, কিন্তু যেহেতু আমরা বাইরের অংশ পড়তেছি সেহেতু আমরা এটাকে স্টারনাম রিজন বলবো। এবং এর নিচে স্টারনামের শেষ অংশটাকে জিপয়েড বলা হয়, জিপয়েড প্রসেস। তো আমাদের এই রিজনটাও জিপয়েড রিজন এভাবে আমরা চিনব। জিপয়েড রিজনটা আমাদের পেটের উপরের অংশ কিংবা আমাদের স্টোমাকের উপরের অংশ এবং আমাদের থোরাক্সের নিচের অংশ নিয়ে দুটো অংশ নিয়ে এই জিপয়েড প্রসেস রিজনটা গঠিত হয়েছে। তাহলে এই স্টারনামের দুই পাশে আমাদের দুটো অংশ রয়ে গেছে
এটা আমাদের বক্ষ অঞ্চল বলা হয়ে থাকে। সেই বক্ষ অঞ্চলের মধ্যে আমাদের এখানে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান অথবা পুরুষদের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য না হলেও মহিলাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে কারণে এই ফিগারটা এটাকে দেখানো হয়েছে। আমাদের বাচ্চাদের বেঁচে থাকার সব থেকে বড় মাধ্যম, কিংবা আমরাও ছোটবেলায় যেটা খেয়ে বড় হয়েছিলাম, সেই স্তন এবং স্তন দুগ্ধ এইখান থেকে উৎপন্ন হয়ে থাকে, যেটাকে আমরা ব্রেস্ট রিজন বলতেছি। সেই ব্রেস্টের মধ্যে আমরা পুরোটাই ব্রেস্ট, কিন্তু এটাকে একটু ভাগ করা হয়েছে। ব্রেস্টটাকে একটা বলা হয়েছে অ্যাক্সিলারি টেইল, অর্থাৎ আমাদের এই যে অ্যাক্সিলারি ফোল্ডটা, সেই ফোল্ডটা এখানে এসে শেষ হয়েছে, এই জন্য এটাকে টেইল বলতেছে, অর্থাৎ লেজ, অ্যাক্সিলারির যে লেজটা সেটা এই পর্যন্ত চলে আসছে। তারপরে আছে নিপল। নিপল হচ্ছে আমাদের স্তনের সব থেকে যে উপরের অংশটা এবং বোটার মতো যে অংশটা, সেটাকে আমরা নিপল বলে থাকি। এই নিপলের চারিদিকে কালো কিংবা বাদামি রঙের একটা প্রলেপের মতন একটা জায়গা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে এরিওলা। এরিওলা এবং আমাদের এইখানে যে একটা স্তনের নিচে যে একটা ভাঁজ আছে, ফোল্ড আছে, সেটাকে কর্পাস বলা হয়ে থাকে। এই কর্পাস শব্দটা আমরা এখানেও ব্যবহার করব। কর্পাস শব্দটা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন নামে এটা আছে, সেই জিনিসটা সেইখান দিয়ে আমরা সেই অবস্থায় জানবো। শুধুমাত্র কর্পাস বলতে যে আমরা ব্রেস্টের নিচে যে ফোল্ড আছে সেটাকে বোঝাই এরকম না, কিন্তু এর নামের বিভাজন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে এটাকে এইখানেই ব্যবহার করব শুধুমাত্র, যেহেতু আমরা এখন সারফেস অ্যানাটমিতে আছি তাই। আচ্ছা, যাই হোক, তাহলে এটা ছিল আমাদের মোটামুটি যে থোরাক্সের যে জায়গাগুলোর নাম সেটা দেখলাম। এরপরে আমরা চলে আসবো পেটে, অর্থাৎ আমাদের অ্যাবডোমেন রিজনে চলে আসব। তো অ্যাবডোমেন রিজনে চলে আসার জন্য আমরা একটু দেখি, নিচে আমাদের ভালো একটা ফিগার আছে। আচ্ছা, যেটা আজকে আমরা পড়তে চাইছিলাম যে টপিক্সটা, সেই টপিক্সটাই এখন আমরা দেখতেছি। সেটা হচ্ছে যে আমাদের পেটের যে অংশটা রয়েছে, আমরা একটু আগে থোরাক্স এবং অ্যাবডোমেনের যে বিভাজনটা দেখতেছিলাম বডি ট্রাঙ্কের, সেই বিভাজনটাকে আমরা এবার শুধুমাত্র পেটে নিয়ে আসতেছি। পেটের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা কিংবা যারা অ্যানাটমি বিশারদ, তারা এটাকে 9টা রিজনে ভাগ করছে। আমি ভাগ করার বিষয়টা একটু বলে দিই। সেটা হচ্ছে ভাগ করার জন্য তারা কাল্পনিক 4টা রেখা আঁকছে। আসলে এটা কাল্পনিক হলেও এখানে তারা কিছু জিনিসগুলোকে ইনক্লুড করিয়েই দিছে। যেমন এটা আমাদের ক্লাভিকল, সেই ক্লাভিকলের মাঝখান দিয়ে তারা একটা রেখা টানছে খাড়াখাড়ি বরাবর, এবং এই ক্লাভিকলের মাঝখান দিয়ে আর একটা খাড়াখাড়ি রেখা টানছে। এরপরে আমাদের স্টোমার্ক পড়ার সময় আমরা স্টোমার্কের একটা জায়গার নাম পাইছিলাম পাইলোরিক। স্টোমার্কের শুরু হয়েছিল একটা পাইলোরিক ভাঁজ দিয়ে, সেই পাইলোরিক বরাবর, স্টোমার্কের যে পাইলোরিক বরাবর একটা আড়াআড়ি করে একটা ভাগ করছে, সেটাকে বলা হয়, এজন্য বলা হয় ট্রান্সপাইলোরিক। আর একটা রিজন আছে আমাদের ট্রান্সটিউবারকুলার প্লেন বলা হচ্ছে, সেটাও ট্রান্স এভাবে নেওয়া হচ্ছে। সরি, এটা ভুল হয়ে গেছে। তো এই জায়গাটা নেওয়া হয়েছে, এই জায়গাটা নিয়েছে হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা। আমাদের যে 5th লাম্বার যে ভার্টিব্রা আছে, আমি একটু পরে ভার্টিব্রার কথা বলতেছি, আমাদের লাম্বার রিজনের 5 নম্বর যে ভার্টিব্রা আছে, সেই ভার্টিব্রাকে কেন্দ্র করিয়া এই লাইনটাকে টানানো হয়েছে, যেটাকে আমরা ট্রান্সটিউবারকুলার বলতেছি। তাহলে আমরা যদি এবার একটু দেখি, আচ্ছা, এই যে দাগগুলো আমরা এটাকে দেখতেছি হচ্ছে আমাদের যে মিড ক্লাভিকুলার লাইন, এই দুটো, আর একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন, আর এটা হচ্ছে আমাদের ট্রান্স টিউবারকুলার লাইন। আচ্ছা, আমরা এবার একটা ফিগারের মধ্যে এটাকে দেখতে পাচ্ছি, একটা না। তাহলে এই যে ভাগগুলো, আমরা ভাগগুলো কিভাবে করা হয়েছে সেটা আমরা জানলাম। এখন এই ভাগগুলোর নামগুলো আমাদের জানতে হবে। এখানে নাম্বারিং অনুযায়ী নামগুলো দেওয়া আছে, আমি সেই নামগুলো আপনাদের বলতেছি। প্রথম হচ্ছে আমাদের বলা হয়েছে হাইপোকন্ড্রিক
রিজন। এই হাইপোকন্ড্রিক রিজন ডাইনে এবং বামে দুই সাইডেই আছে, সেজন্য এটাকে বলা হয়েছে রাইট হাইপোকন্ড্রিক, আর একটা বলা হয়েছে লেফট হাইপোকন্ড্রিক। এটা দুটোর মাঝখানে আছে আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজন। তাহলে আমরা একটু দেখি, রাইট হাইপোকন্ড্রিক অবশ্যই ডাইন সাইডে আর লেফট অবশ্যই বাম সাইডে। তাহলে রাইট সাইডে আমাদের যে অর্গানগুলো রয়েছে সেটা হচ্ছে লিভার, গল ব্লাডার, রাইট কিডনি এবং স্মল ইন্টেস্টাইন। একটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই অর্গানগুলো কিন্তু ওভারল্যাপিং হয়েছে। আমাদের যে রিজনগুলো আমরা নিচ্ছি সেটা কিন্তু একটার সাথে আর একটা ওভারল্যাপিং হয়েছে। শুধু যে রিজন অনুযায়ী তারা রয়েছে এমন না, তারা একটার সাথে আর একটা মানে একটার মধ্যে আর একটা আছে। যেমন আমরা এখানে রাইট হাইপোকন্ড্রিকের মধ্যে লিভার পাইছি, আমরা কিন্তু ইপিগ্যাস্ট্রিকের মধ্যেও লিভার পাচ্ছি। আবার রাইট হাইপোকন্ড্রিকের মধ্যে আমরা স্মল ইন্টেস্টাইন পাইছি, আমরা ইপিগ্যাস্ট্রিকের মধ্যেও স্মল ইন্টেস্টাইনের একটা অংশ ডিওডেনামকে পাচ্ছি। এরকম একটার সাথে আর একটা মিশ্রণ আছে, যেমন ইপিগ্যাস্ট্রিকের মধ্যে আমরা স্প্লিন পাচ্ছি, রাইট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে আমরা স্প্লিন পাচ্ছি, অর্থাৎ একটা অংশ এখানে গেছে, ফুল জায়গাটা হয়তো এই রিজনের মধ্যে কভার করে নাই, কারণ আমাদের অঙ্গগুলো আগে তৈরি হয়েছে আর আমরা রিজনটা পরে তৈরি করছি আমাদের পড়ার সুবিধার জন্য। সে সুবাদে আমরা এইভাবে এটাকে বলতে পারি। তাহলে আমরা এবার আসি, আমাদের এখানে নাম্বারিং রয়েছে 1 2 3, অর্থাৎ আমাদের উপরের যে রিজনটা রয়েছে সেটাকে রাইট হাইপোকন্ড্রিয়াম, আমাদের লিভার আছে, গল ব্লাডার আছে, রাইট কিডনি আছে, আর হচ্ছে স্মল ইন্টেস্টাইন আছে। আমাদের মাঝখানে আছে ইপিগ্যাস্ট্রিক রিজন। ইপিগ্যাস্ট্রিক রিজনে আমাদের আছে স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, ডিওডেনাম, স্প্লিন এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আর 3 নম্বরে অর্থাৎ লেফট হাইপোকন্ড্রিকে আছে আমাদের স্প্লিন এবং ক্লোন, লেফট কিডনি অ্যান্ড প্যানক্রিয়াস। আমরা যদি এবারে মাঝের রিজনটায় চলে যাই, আমাদের মাঝখানের রিজনে আছে রাইট লাম্বার, আম্বলিকাল রিজন এবং লেফট লাম্বার। এখানেও লাম্বার রিজনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রাইট অ্যান্ড লেফটে, আর মাঝখানে আছে আমাদের আম্বলিকাল রিজন। রাইট লাম্বার রিজনে আছে আমাদের গল ব্লাডার, লিভার, রাইট ক্লোন, আর আম্বলিকাল রিজনে আছে আমাদের আম্বলিকাস নিজেই রয়েছে, পার্ট অফ স্মল ইন্টেস্টাইন এবং ডিওডেনাম আছে। আর লেফট লাম্বার রিজনে রয়েছে ডিসেন্ডিং কোলন এবং লেফট কিডনি। এরপরে আমরা চলে যাব আমাদের নিচের অংশে। নিচের অংশে আছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই যে 3টা অংশ নিচের অংশে, এটাকে ভাগ করা হয়েছে ইলিয়াক এবং হাইপোগ্যাস্ট্রিক রিজনে। ইলিয়াক রিজনটা যেহেতু ডাইনে বামে দুই সাইডে আছে, তাই এটাকে রাইট এবং লেফট রিজনে ভাগ করা হয়েছে। রাইট ইলিয়াক রিজনে আছে আমাদের অ্যাপেন্ডিক্স এবং সিকাম, আর হাইপোগ্যাস্ট্রিক রিজনে আছে ইউরিনারি ব্লাডার, সিগময়েড কোলন, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। আর লেফট ইলিয়াকে আছে ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। তাহলে এটা ছিল আমাদের পেটের অংশে। তো আমরা যেহেতু বর্তমানে আমরা পেটের অর্গানগুলো সম্পর্কেই পড়তেছি, আমরা অলরেডি এলিমেন্টারি সিস্টেম শুরু করছি, আমাদের স্টোমাক পর্যন্ত আমরা চলে আসছি। নিচে যখন নামবো তখন আমরা এলিমেন্টারি সিস্টেমের যে অংশগুলো আছে সেগুলো আমরা পড়বো। তারপরে আমরা হিপাটোবিলিয়ারি সিস্টেমে যখন যাব তখন আমরা আমাদের লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস সম্বন্ধে আমরা তখন জানতে পারবো। আর যখন আমরা স্কেলেটরি সিস্টেম সম্বন্ধে পড়বো তখন আমরা আমাদের কিডনি সম্পর্কে জানতে পারবো। তো যেগুলো আমরা এখন পড়ছি সেই জিনিসগুলো কিছু অংশ আমাদের এখানে পড়া হয়েছে, আর কিছু না, পেটের বৃহৎ অংশই আমাদের বাদ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ অংশটাই আমাদের বাদ রয়েছে। সেটা আমাদের আলোচনায় সামনের দিকে আসবে ধীরে ধীরে। তো এটা ছিল আমরা পেটের অংশে। পেটের পরে আমাদের একটু পিঠে যাওয়ার দরকার, কারণ আমরা পিঠটাকে একেবারেই বাদ দিয়ে চলে আসছি। তো আমরা একটু পিছন দিকে চলে যাব। এবার আমরা দেখেন এখানে একজন ব্যক্তির পিঠের যে অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে। তো এইটাকে আমরা বলতেছি পুরোটাকে ব্যাক, ঠিক আছে, ব্যাক মানে পিঠ এরকম বলা হয়ে থাকে। তো আমরা এই পিঠের অংশটাকে একটু ভাগ করব। ভাগ করার আগে আমরা সামনের দিকে আমাদের থোরাক্স এবং অ্যাবডোমেন এই দুটো রিজনে আমরা ভাগ করছিলাম। আমরা এখানেও থোরাক্সটাকে অবশ্যই পাচ্ছি, এটাকে থোরাসিক রিজন আমরা অবশ্যই বলছি, কিন্তু আমাদের নিচের যে অংশটা রয়েছে অ্যাবডোমেন পড়ছিলাম সামনের দিক থেকে, কিন্তু পিছন দিক থেকে এটাকে অ্যাবডোমেন একেবারেই বলা হয় না। এটাকে কিছু অংশ থোরাক্সের রিজনে পড়ছে, কিছু অংশ আমাদের লাম্বার রিজনে পড়ছে, কিছু স্যাক্রাল রিজন
আর কিছু কক্সিজাল রিজন, সেটা আমরা একটু দেখব। এটাকে ভাগ করা হয়েছে সাধারণত আমাদের যে স্পাইনাল যে ভার্টিব্রাগুলো আছে, সেই ভার্টিব্রাগুলো যেখানে যে অবস্থায় আছে, যে রিজনটাকে কাভার করে আছে, সেই রিজন অনুযায়ী এখানকার নামগুলোকে বলা হয়েছে। তা আমরা একটু নামগুলো দেখি। দেখেন আমাদের অ্যানাটমি অনুযায়ী আমাদের যে স্পাইনাল যে ভার্টিব্রাগুলো আছে, টোটাল 33টা ভার্টিব্রা এখানে অবস্থান করতেছে, আমরা এটা জানি। তার মধ্যে সার্ভাইকালে আছে 7টা, থোরাসিকে আছে 12টা, লাম্বারে আছে 5টা, স্যাক্রামে আছে 5টা এবং কক্সিসে আছে 4টা। এই 33টা ভার্টিব্রা আমাদের আছে। তো 33টার মধ্যে যে রিজনগুলো ভাগ করা হয়েছে এখানে কালারিং দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে আমাদের এইখানে যে চিত্রটা আমরা পাচ্ছি এটাকে বলা হয়, আমরা এই যে যেটাকে নেক বলছিলাম সেটার আর একটা নাম কিন্তু আমাদের সার্ভাইকাল রিজন। অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রাগুলো যে পর্যন্ত অবস্থান করছে সেই রিজনটাকে আমরা বলতেছি সার্ভাইকাল রিজন বা সার্ভাইকাল ভার্টিব্রাল রিজন। সার্ভাইকালের পরে আমাদের আছে থোরাসিক রিজন। থোরাসিক রিজন, আমাদের থোরাসিকের যে 12টা ভার্টিব্রা আছে, সেই 12টা ভার্টিব্রার পাশ দিয়ে আমাদের যে থোরাসিক রিবসগুলো আমাদের বুকের চারিদিকে ঘুরে চলে গেছে স্টার্নাম পর্যন্ত, সেই রিজনটাকে আমরা বলতেছি থোরাসিক রিজন, এবং এর সাইড রিজনটাকে আমরা বলতেছি কোস্টাল রিজন। দুই পাশেই আমাদের কোস্টাল রিজন আছে এবং মাঝখানে রয়েছে আমাদের থোরাসিক রিজন। সেইখানে আমাদের আর একটু দেখার দরকার, এই যে যে জায়গাটা আমি দাগ দিচ্ছি, এইখানে আমাদের অ্যাক্সিলা নামে একটা হাড় আছে, আমাদের একটা বোনস আছে, সেটা এটাকে অ্যাক্সিলারি রিজনও অনেক সময় এটাকে বলা হয়ে থাকে। তাইলে আমরা অক্সিলারি রিজন পাচ্ছি, এখানে সার্ভাইকাল রিজন পাইছি অথবা এটাকে নেক বলা হচ্ছে, তারপরে আমরা থোরাসিক রিজন পাইছি, এরপরে আমরা এই সাইডে অর্থাৎ থোরাসিক রিজনের পাশ দিয়ে আমাদের বগলের নিচ দিয়ে আমাদের পেট পর্যন্ত যে অংশটা রয়ে গেছে সেটাকে আমরা বলতেছি কোস্টাল রিজন। কোস্টাল রিজনের পরে আমাদের এখানে থোরাসিক রিজন শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে লাম্বার রিজন শুরু হয়ে যাচ্ছে, এটা আমাদের লাম্বার রিজন। লাম্বার রিজন, এটাকে আমরা লাম্বার রিজনটা মূলত আমরা যেটাকে মাজা বলে থাকি, কোমর বলে থাকি, সেই অংশটাকেই লাম্বার রিজন বলা হয়ে থাকে। তো আমরা এই লাম্বার রিজনটা থোরাসিক রিজন যেখান থেকে শেষ হয়েছে সেইখান থেকে আমাদের এই পর্যন্ত এটাকে আমরা বলতেছি লাম্বার রিজন। আর আমি এই যে যেখানে যে ডাকটা দিছি এটাকে আমরা বলি বাটক। এই বাটকটা আমাদের এই রিজন দিয়ে জড়িত। এবার এই বাটকটাকে আমরা একটু নামগুলো একটু ভাগ করব। সেটা হচ্ছে যে এই যে যে রিজনটা আমি দাগ দিচ্ছি এখানে আমাদের একটা মাসেল আছে, সেটাকে বলা হয় গ্লুটিয়াস মাসেল। সো এই যে যে রিজনটা সেটাকে আমরা গ্লুটিয়াস রিজনও এটাকে আমরা বলে থাকি। আর এই পাশে এটাও গ্লুটিয়াস রিজন। আবার এই যে মাঝখানে যে জায়গাটা, ঠিক আছে, আমরা এখানে দেখি আমাদের কক্সিস হাড়টা যে জায়গায় এসে শেষ হয়েছে এটাকে আমরা কক্সিজিয়াল রিজনও বলে থাকি। বাংলায় সম্ভবত এটাকে পুরো এই যে আমি যেটাকে বাটক বলতেছি বা আমাদের হিপ বোনের যে এরিয়াটা আছে এটাকে সম্ভবত বস্তি প্রদেশ বলা হয়ে থাকে, যদি আমি ভুল করে না থাকি, বাংলায় এটাকে বলা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের থোরাসিক রিজন শেষ হয়ে গেল, সেখান থেকে আমাদের লাম্বার রিজন শুরু হইল, লাম্বার রিজনের পরে আসলো আমাদের স্যাক্রাম রিজন, স্যাক্রামের পরে আছে কক্সিয়াল। তো স্যাক্রামটাকে এভাবে রিজন হিসেবে কখনোই বলা হয় না, পুরোটাকে লাম্বার রিজন বলা হয়। লাম্বারের পরে আমাদের এটা আছে গ্লুটিয়াল রিজন, তারপরে আছে স্যাক্রাম রিজন, এবং পুরোটাকে আমরা এটাকে বাটক বলে থাকি পিছন দিক থেকে। সামনের দিক থেকে আমাদের এখানে কিছু কথা রয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু আমরা পেটের অংশটা বলছি, আমাদের সামনের দিকে এই যে যে জায়গাটা আমি দেখাচ্ছি এখন, আমাদের হিপ বোন সহ দুই পাশের দুটো হিপ বোন এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়ে গেছে এটা আমাদের হিপ বোন, ঠিক আছে। এই হিপ বোনটা দুই দিকে কভারেজ করে আছে, এই যে জায়গাটা এটাকে আমরা বলি গ্রোয়িং রিজন। এই গ্রোয়িং রিজনটা সাধারণত আমাদের যে সেক্সুয়াল অর্গানগুলো এখানে থাকে এই জায়গায় থেকে থাকে, যেমন পুরুষের ক্ষেত্রে এখানে পেনিস থাকে, তারপর তাদের স্কোটাম থাকে, এবং মহিলাদের ক্ষেত্রে তাদের এক্সট্রা ভ্যাজাইনাল থাকে, তাদের ইউরেথ্রা থাকে। এই অর্গানগুলো এখানে অবস্থান করে আমাদের গ্রোয়িং রিজনে। তো গ্রোয়িং রিজনে এটা দিয়ে আমরা মোটামুটি আমাদের পেটের অংশটাকে এখানে শেষ করছি। শেষ করে আমরা এইখান থেকে
আমরা আমাদের লোয়ার লিম্পে চলে যাব। এখন লোয়ার লিম্পে গেলে পরে আমরা এখানে বস্তি রিজন পাইছি, আমাদের পিছন দিকে গ্লুটিয়াল রিজন পাইছি, কক্সিজিয়াল রিজন পাইছি। তো এখান থেকে যখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি, আমাদের হিপ বোন থেকে শুরু করে আমাদের যে নি জয়েন্ট আছে, এই জয়েন্টের এই অঞ্চলটাকে আমরা বলে থাকি থাই। বাংলায় সম্ভবত এটাকে জানু বলা হয়ে থাকে, ঠিক আছে। এই অঞ্চলটাকে আমরা বলতেছি থাই। থাইয়ের পরে এখানে যদি আপনি পিছন দিকে বলেন যে সামনের দিকে থাই, এরকম না, এটা থাইয়ের সামনের অংশ আর এটা থাইয়ের পিছনের অংশ, অর্থাৎ ফ্রন্টাল থাই অ্যান্ড ব্যাক থাই, এভাবে আমরা বলতে পারি। এটা আমাদের এইখানে একটা হাড় আছে, আপনারা জানেন, ছোট্ট একটা বাটি বলি আমরা বাংলায় অনেক সময় অনেকে, সেটাকে ইংরেজিতে বলা হয় প্যাটেলা, আর যার কারণে এটাকে প্যাটেলার রিজন বলা হয়ে থাকে। আমাদের এটা নি জয়েন্টের উপরে অবস্থান করে এবং এই প্যাটেলার পিছন দিকে এখানে দেখবেন একটা ফোল্ড আছে। আমরা যখন হাঁটু ভাঁজ করি তখন এই ফোল্ডটা বেশি ভালো দেখা যায়। পা সোজা করলেও একটা ফোল্ড আছে ওখানে, সেটা বোঝা যায়, একটা গর্তের মতন। সেটাকে আমরা বলি হচ্ছে পোপটিটিয়াল ফোসা। পোপটিটিয়াল ফোসা বলা হয়ে থাকে। এখানে আমাদের অনেকগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশন গ্রহণ করে, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের এইখানে বেশ কিছু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অথবা প্যাথোলজিক্যাল কন্ডিশন গ্রো করে থাকে। তো যাই আমরা তার পরের অংশে, আমাদের এর পরের অংশটা আছে হচ্ছে আমাদের নি জয়েন্ট থেকে শুরু করে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত যে এরিয়াটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে লেগ, ঠিক আছে। তো এটা আমাদের লেগের সামনের অংশ, আবার এটা হচ্ছে পিছনের অংশ, এভাবে বলতে পারি। তারপরে আমাদের লেগের নিচে যে অংশটা রয়ে গেছে, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট থেকে আমাদের পুরো পায়ের পাতাটা যেটাকে, এইটাকে আমরা বলি হচ্ছে সোল। সোলের আমরা পায়ের পাতার অংশটাকে সাধারণত সোল বলে থাকি, ঠিক আছে। উপরের অংশটাকে ডরসাল অফ দ্য ফুট এরকম বলা হয়ে থাকে, অর্থাৎ এই পুরো অংশটাই হচ্ছে আমাদের ফুট, পায়ের পাতা। তার নিচের অংশটাকে আমরা সোল বলতেছি, উপর অংশটাকে আমরা ডরসাল অফ ফুট এরকম বলতেছি, যেখানে আমাদের আঙুল আছে, আমাদের টার্সাল এবং মেটাটার্সাল যে জয়েন্টগুলো এইগুলো এখানে অবস্থান করছে। এবং এইখানে নামের উপরে ভিত্তি করে আমরা একটা কন্ডিশন বলতে পারি যে আমাদের এটা হচ্ছে পায়ের পিছনের অংশ, এটাকে বলা হয় রেট্রোক্যালকেনিয়াম স্পেস অথবা রেট্রোক্যালকেনিয়াম নামে এই জায়গাটাকে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ এই নিচে হচ্ছে ক্যালকেনিয়াম নামে একটা হাড় থাকে, যে কারণে এটাকে এই নামে অভিহিত করা হয়। তো রেট্রোক্যালকেনিয়াম এরিয়ার উপরে এখানে আমাদের একটা মোটা একটা রগের মতন আমরা বলে থাকি, কিন্তু মেডিকেল ভাষায় এটাকে বলা হয় টেন্ডন। এই টেন্ডনটার নাম হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। যদি এই টেন্ডনটা কখনো কেটে যায় তাহলে আমরা কখনো সঠিকভাবে পা পাতাইয়া হাঁটতে পারবো না, ঠিক আছে। এরপরে এর উপরে এই যে রিজনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কাপ মাসেল বলা হয়ে থাকে, অনেকে কাপ রিজনও বলা হয়ে থাকে। তো এই কাপ মাসেল রিজনটা আমাদের মানে হাঁটা চলার জন্য বেশ গুরুত্বপূর্ণ, আমাদের পায়ের অনেক বেশি পরিমাণ ভর সে বহন করে। এখানে যে আমাদের বেশ বাল্কি একটা মাসেল সেটটা রয়েছে সেটাকে আমরা এটা বলতেছি। আবার পায়ের সামনের দিকে এইখানে যে এটা আছে এটাকে বলা হয় কোয়াড্রিসেপ রিজন। এটা যদি একটু স্পেসিফিক বলতেছি, আমাদের এই অংশটা হচ্ছে থাই রিজন। তো থাই রিজনের নিচের অংশটা এখানে কোয়াড্রিসেপ রিজন বলা হয়। কোয়াড্রিসেপ বলতে বোঝানো হয় যে এখান থেকে এইখানে চারটা মাসেল একসাথে আসে, আমাদের যে প্যাটেলা সেই প্যাটেলা এটা এসে জয়েন্ট হয়েছে, সেই চারটা মাসেলকে একসাথে কোয়াড্রিসেপ মাসেল বলা হয়ে থাকে। সো এই জন্য এই রিজনটাকে কোয়াড্রিসেপ রিজনও বলা হয়ে থাকে। এটা ছিল মোটামুটি আমাদের সারফেস অ্যানাটমি যে অংশগুলো আমি বর্ণনা করতে চাচ্ছিলাম এবং আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করতে চাচ্ছিলাম। সেই নামগুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। বাকিটা একদিনে যদি আপনারা জেনে থাকেন, তাহলে যদি আপনাদের কোনো এইখান থেকে আরও কোনো তথ্য নতুন এসে থাকে সেটা আপনারা পড়ে জানতে পারবেন, কারণ এই নামগুলো হঠাৎ করেই আপনাদের মুখস্থ হবে না। যাই হোক, এখানে আমি আরেকটা জিনিস বাদ রেখে গেছি, সেটা হচ্ছে এই যে এখানে একটা উঁচু জায়গা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মেলিউলাস। এই মেলিউলাস আমাদের পায়ের দুই সাইডে দুটো থাকে, একটা বাইরের দিকে থাকে, একটা ভিতরের দিকে থাকে। বাইরের দিকেটাকে বলা হয় ল্যাটারাল মেলিউলাস আর ভিতরের দিকেটাকে বলা হচ্ছে মিডিয়াল মেলিউলাস, ঠিক আছে। এই যে আমি একটু আগে যে টেন্ডনের কথা বলছিলাম, ক্যালকেনিয়াম টেন্ডন,
এটার নাম বলা হয়েছে এখানে, এই যে এখানে ক্যালকেনিয়ানাস নামে একটা হাড় আছে, সেজন্য এটার নাম ক্যালকেনিয়াস বলা হয়েছে। তো এটা যদি আপনাদের জানা থাকে তাহলে খুবই ভালো কথা, যদি নতুন এসে থাকে তাহলে আপনারা বারবার এই নামগুলো একটু পড়বেন, কারণ এটা এজন্যই জানা প্রয়োজন আমাদের যে রোগী প্রেসক্রিপশন করতে যাইয়া আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিব্রত বোধ করতে হয় অনেকের। যদিও সিমটোমেটিক চিকিৎসা করি, তাও রোগীর কেস টেকিং করতে যেয়ে আমাদেরকে লিখতে হয় সে কোন জায়গায় তার সমস্যার কথাটা বলতেছে, হ্যাঁ, সেইটাকে আমাকে ইন্ডিকেট করতে হয় আমাদের প্রেসক্রিপশন করার সময়। তো আমরা যদি এই রিজনটা ভালোভাবে না বুঝতে পারি যে আমরা কোন জায়গাটাকে কি বলবো, তাহলে আমরা ভালোভাবে প্রেসক্রাইব করতে পারবো না। তাছাড়া আমাদের অনেক সময় প্যালপেশন করার দরকার হয়ে থাকে সেই জায়গাটা আসলে কি আছে, ধরেন কারো টিউমার কিংবা ভিতরে অ্যাবসেস হয়েছে কিংবা কোনো কাটা ফুটছে কিংবা কেটে গেছে। এই রিজনগুলোতে যখন আমাদের কাছে এই ধরনের রুগী আসবে তখন আমাদের ওই জায়গার নাম লিখতে হয়, অথবা রুগী বলতেছে আমার এই জায়গায় ব্যথা করে, তো আমি প্রেসক্রিপশনে কিভাবে লিখবো? শুধু পেইন হয় এরকম কিছু লিখলেই তো হবে না, আমাদের ওই জায়গাটা ইন্ডিকেট করে লিখতে হবে যে এই জায়গায় রুগীটার ব্যথা হয়ে থাকে, সেটা ডান দিকে হতে পারে, বাম দিকে হতে পারে, শরীরের মাঝখানে হতে পারে, এনি রিজন, যে কোনো জায়গায় হতে পারে। সেই জিনিসগুলো আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিলাম। এখানেই যে আমি সব কিছুই বলছি তা অবশ্যই নয়, এটা অনেক শর্ট করে বলা হয়েছে, কারণ আমাদের এই সারফেস অ্যানাটমি প্রত্যেকটা রিজনের উপরে ভিত্তি করে একটা করে ক্লাস করানো যায় এখান দিয়ে, তাও 1 ঘন্টার না, মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে এক একটা রিজনের যে সারফেস অ্যানাটমি আছে সেটা বিস্তারিতভাবে জানার জন্য। তো যেটুকু না জানলেই নয়, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজন, আমরা সেই জায়গাগুলোতে টাচ করছি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আরও কোনো জায়গায় টাচ করার প্রয়োজন, আমাকে বলবেন, আমি সেই জায়গাটা চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি সেই জায়গাটা ইনক্লুড করার জন্য। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আপনারা এই শীটটা আপনাদের কাছে চলে যাবে, আপনারা একটু পড়ে দেখবেন, যদি কোনো জায়গায় কোনো অসুবিধাজনক কিছু থেকে থাকে বা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে এরকম কিছু থেকে থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এর পরবর্তীতে এই বিষয়গুলো আপনাদের কাছে সমাধান দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।